রাজস্থানে অবস্থিত পাগলাপুরের কথা, যেখানে রোজ রোদ্দুর মাটিতে ফাটল তুলে দেয়, তার সাথে গাছপালাকেও শুকিয়ে দেয়। কিন্তু এই সব কিছু সত্ত্বেও পাগলাপুরের অর্ধেক লোক একটা আরো বড় সমস্যায় জুঝছিল। সেই সমস্যা ছিল জলের। আরে ও মঙ্গলা, আরে এত রাত হইল, তুই কলসি নিয়ে কোথায় চললি রে? আমি কুয়ো থেকে জল আনতে যাচ্ছি গো। কে? আরে তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? আরে তোকে যদি কেউ একবার দেখতে পায় না, তাহলে শুধু শুধু ঝামেলা শুরু হবে, জানিস না? তাহলে হোক না গো, কিন্তু বাড়িতে জলের একটা ফোঁটাও নেই। আমি কি বাচ্চাদেরকে তেষ্টায় মারতে দেব? না, তুমি আমাকে যেতে দাও, ছাড়ো। দেখো মঙ্গলা, তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো এটাই জানোই যে কুয়ো আর পুকুরের জল জমিদারের আদেশ ছাড়া কেউ নিতে পারবে না গো। আরে ছাড়ো গো জমিদার আর শাহুকারের কথা, ওরা কে আমাদেরকে আটকাবে? জলের ওপর সবার অধিকার আছে। দেখো, তোমার কথাটা ঠিকই, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে যদি এই কথাটা ভুলবশত কেউ জানতে পেরে যায় যে জমিদারের আদেশ ছাড়া আমরা এখান থেকে জল নিয়েছি, তাহলে তার শাস্তি তো আমরা পাবই, আর আমাদের বাচ্চারাও তো পাবে। সেই জন্য ভেবে দেখো আমাদের ঠিক কি করা উচিত। রামুর কথা শুনে মঙ্গলা কলসি নিচে রেখে দেয় আর চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু তার মনে কাল সকালের চিন্তা ঘুরছিল। ওখানে সুরেই পাগলাপুরের প্রতিবেশী গ্রাম বদলাপুরে খুব আশ্চর্য ঘটনা ঘটছিল। হ্যাঁ মা, আমি এখনই খাবার খেয়ে বাড়ি চলে এসেছি, তুমি আর চিন্তা করো না, আমি এখানে একদম ঠিক আছি। আমি তোমাকে বললাম তো। আরে কিভাবে আমি এইভাবে কি করে ফিরে আসবো? এরকম কঠোর পরিশ্রম করার পরে আমি এত একটা ভালো টিচারের চাকরি পেয়ে গেছি এখানে, আর তুমি চাইছো যে আমি এইসব কিছু ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবো, আর সেটাও শুধুমাত্র এই জন্য যে আমার সামান্য একটু জ্বর এসেছে? বাহ বাহ বাহ, না না, এখন তুমি আমার কথাটা শোনো, আমি এখানে একদম ঠিক আছি। তুমি আমার কথা বাদ দাও তো, তুমি নিজে শুয়ে পড়ো। আমি এখন ফোনটা রাখলুম আর শুয়ে পড়ছি, ঠিক আছে? তক্ষুনি রোহিতের চোখ পড়ে ঘরের কলসির ওপর। আরে এটা কি? জল ভর্তি কলসিটা খালি কি করে দিল? মনে হচ্ছে প্রতিবেশীর লোকেদের কথা ঠিকই, সত্যি দেখছি কালিমায়ের প্রকোপ এখানে শুরু হয়েছে। তো এটাই ছিল সেই আশ্চর্য ঘটনা। হঠাৎ করে জল গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে রোহিত সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের বলে, আর প্রধান অফিসে পুরো হাঙ্গামা হয়ে যায়। না না, আমাদের আর কিছু শুনতে নেই, আপনি এই সমস্যার উপায় খুঁজুন, নয়তো খারাপ হবে। কিন্তু দেখছেন তো, বেচারা আমাদের বাচ্চাদের মাস্টারজির অবস্থাও খারাপ হয়ে গেছে। না না, এটা ঠিক নয়। আপনি তাড়াতাড়ি গ্রামের কালী মাতার মন্দিরে যজ্ঞ করান। এটা নিশ্চয়ই কালী মাতার প্রকোপ, নয়তো এরকম জল কখনো উধাও হয়নি। হ্যাঁ ঠিক বলছে, যজ্ঞ করান, যজ্ঞ করান। গ্রামবাসীদের মাঝখানে ঝামেলা দেখে প্রধান মশাই ঘাবড়ে ওঠেন। উনি কিছু বুঝতেই পারছিলেন না। তক্ষুনি রোহিত একটা কথা মনে পড়ে, যা দিয়ে জল উধাও হওয়ার রহস্য জানা যেতে পারে। থামো থামো, আরে দেখো, শান্ত হও তুমি। দেখো, আমাদের এই প্রতিবেশীতে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে তার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু এরকম অবস্থাতে আমরা যদি শান্তিভাবে কাজ না করি তাহলে রাস্তা তো আমরা বের করতেই পারবো না। আর কালিমায়ের প্রকোপের কথা যদি বলতে হয়, তাহলে আমার তো মনে হয় না যে এরকম কিছু হয়েছে। কালী মায়ের প্রকোপ নয় তো কি এটা? হঠাৎ করে এইভাবে জল উধাও হয় নাকি? হ্যাঁ হয়তো, যদি সেটাকে চুরি করা হয় তাহলে। কি চুরি? হ্যাঁ চুরি। রোহিতের মুখ দিয়ে চুরির কথা শুনে সবাই অবাক হয়ে ওঠে। সোনা আর রূপোর দিনে কেউ জল কেন চুরি করবে? রোহিত বাবা, এটা তুমি কি বলছো? জল কে চুরি করতে যাবে? আর কেনই বা করবে বলো তো? আরে কেন করবে সেটা তো আমি জানি না মাস্টার মশাই, কিন্তু হ্যাঁ, আমি এটা জোর গলায় বলতে পারি, আমাদের এই টোলাতে যা কিছু ঘটনা ঘটে চলেছে এর পেছনে নিশ্চয়ই কোনো মানুষের হাত রয়েছে। আপনি একবার ভেবে দেখুন তো, আমাদের প্রত্যেকের বাড়ি থেকে মাঝরাত্রে কলসি ভর্তি রাখা জল উধাও হয়ে যাচ্ছে, কিন্তু এই সব কিছু একসাথে হচ্ছে না, বরং একের পর এক হয়ে চলেছে। আর শুধুমাত্র তাদের বাড়ি থেকেই হচ্ছে যাদের বাড়িতে কেউ থাকে না। কখনো আমার বাড়িতে, কখনো আপনার বাড়িতে। যদি কালীমায়ের প্রকোপ হয় তাহলে সবার সাথে একসাথেই হতো, নাকি আলাদা আলাদা হতো? সেই জন্যই আমার মনে হচ্ছে এর পেছনে কোনো এক মানুষের হাত অবশ্যই রয়েছে। রোহিতের কথা শুনে প্রধান মশাই শান্ত হয়ে যান। তার সাথেই সমস্ত গ্রামবাসীরাও রোহিতের কথায় সহমত। এবার শুরু হয় খেলা জল চুরির লোককে ধরার।
প্রথমবার রোহিতের কথা অনুযায়ী প্রধান মশাই নিজের বাড়িতে তালা লাগিয়ে বাইরে যাওয়ার নাটক করেন। আর যেরকমটা সবাই ভেবেছিল সেরকমই হলো। গ্রামের জল চোর ধরা পড়ে। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দাও। হায় রে হায়, দেখো তো কিরকম মুখ তুলে বলছে, লজ্জা করে না তোর? ছেড়ে দাও বলছিস। একে তো লোকের বাড়িতে জল চুরি করিস, তার উপরে আবার বলিস যে আমি কিছু অন্যায় করিনি। তুই জানিস তুই কত বড় অন্যায় করেছিস? কি পাপ? না না, আমি কোনো পাপ টাপ করিনি বাপু। আমি যা কিছু করেছি বাধ্য হয়ে করেছি, আমাকে ক্ষমা করে দাও। লোকেদের বাড়িতে জল চুরি করাটা এতে কি বাধ্যবাধকতা আছে? আমি বলছি, সব কথা খুলে বলছি। এ শুরু হয়েছিল 6 মাস আগে, যখন আমি নিজের ঋণের সুদ কিছুতেই দিতে পারছিলাম না। কি বললে? পয়সা ছিল না? আগে মালিক, পয়সা ছিল না। এই মাসে যা কিছু রোজগার করতে পেরেছিলাম, ওই সব পয়সা আমার ছেলে রাজুর অসুখেই খরচ হয়ে যায়। সেই জন্য এইবারেও আমি ঋণের সুদ দিতে পারিনি, জানেন তো। আমি এসব কিছু শুনতে চাই না। 5 বছর ধরে তুমি একটা শুধু সময় দিতে পারোনি, আর গত কয়েক মাস হলো তো তুমি সেটাও ঠিক করে দিতে পারছো না। যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু জানো কি হবে? আগে খুব ভালো করে জানি, কিন্তু কি করব, আমার ছেলে 6 মাস ধরে অসুস্থ রয়েছে। কত চিকিৎসা করালাম, তাও কোনো প্রভাব ওর ওপর দেখাই দিল না, বরং ওর অবস্থা দিনের পর দিন আরো খারাপ হয়ে চলেছে। সেই জন্য আমার তো মনে হয় না যে আগামী কয়েক মাসের মধ্যেও আমি আপনাকে আপনার সুদ ভালো করে দিতে পারবো। কে? তুমি কিস্তি দেবে না বলছো? এবার ব্যাস অনেক হয়েছে। তুমি এইভাবে তাহলে মানবে না, তাই তো? তুমি যদি শোধ দিতে না পারো তাহলে পয়সা তুমি নাও কেন বলো তো? না না, এবার আমি তোমার পয়সা তোমার থেকে কেড়েই নেব, ঠিক আছে? আজ থেকে তুমি এই কসবার কোনো পুকুর, কোনো কুয়ো বা কোনো নদী থেকে জল তুলে নিয়ে যেতে পারবে না। এই কসবার জল তুমি আর খাবে না, ঠিক আছে? আর যদি খেতে চাও তার জন্য তোমাকে পয়সা দিতে হবে, বুঝেছো? পয়সা? না না মালিক, এমনটা করবেন না। আমার বাচ্চা, বউ আর আমরা সবাই জল ছাড়া যে মরে যাবো, তাই না? আমার উপর দয়া করুন মালিক, দয়া করুন। আর এইভাবেই জমিদার বাবু আমাদের কাছ থেকে পয়সা নিতে শুরু করে দেয়। কি এসব অন্যায়? এরকমটা করতেই পারেন না উনি। আরে করতে পারে, কেন পারবে না? গ্রামের কুয়ো, পুকুর, নদীর আশেপাশে যে জমিগুলো রয়েছে সেগুলো জমিদারের নামে রয়েছে, সেই জন্য সে তো সবকিছুই করতে পারে। শুরুর দিকে তো সবকিছু ঠিকঠাকই ছিল। জমিদার বাবু একবার 500 টাকা নেয় আমার থেকে, কিন্তু আস্তে আস্তে তার অত্যাচার বাড়তেই থাকে, আরো পয়সা বাড়াতে শুরু করে দেয়। কখনো 500 থেকে 1000, কখনো 1000 থেকে 2000, 2000 থেকে 3000, আর এখন সোজা 5000 টাকা। আমার ছেলে রাজু অসুস্থ রয়েছে, আমি যা রোজগার করছি ওর চিকিৎসায় সব শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যে আমি এত কিছু সব দিতে পারবো না। সেই জন্য আমি ভাবলাম যদি আমি নিজের কসবা থেকে না নিই, অন্য কোনো কসবা থেকে জল নিয়ে আসি, তাহলে সেই জন্য আমি চুরি করতে শুরু করেছিলাম। এমনিতে আমি এখানে কুয়ো থেকে জল তো নিতে পারতাম, কিন্তু আমি ভয় ছিল যে এই কথাটা জমিদার বাবু জানতে পারলে তো উনি আমাদেরকে আর বাঁচতেই দেবেন না এই গ্রামে, তাই না? সেই জন্য এইসব আমি বাধ্য হয়েই করেছি। রামুর কাহিনী শুনে পুরো বদলাপুর অবাক হয়ে যায়। সবাই শুনে একদম শান্ত হয়ে যায়। তক্ষুনি রোহিত রামুর সহায়তা করার নিশ্চিত করে। রামু, আমাদের ক্ষমা করে দাও, আমরা না জেনে তোমাকে কত খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু ব্যাস অনেক হয়েছে। আমরা স্বতন্ত্র ভারতের নাগরিক, তাই না? আর আজকালকার যুগে তোমার এই জলের অধিকারের উপর কেউ কখনো বাধা দিতে পারে না, বুঝেছো? এটা অন্যায়, ঘোর অন্যায়, আর এর শাস্তি ওই জমিদারকে অবশ্যই পেতে হবে। রোহিতের কথা শুনে রামুর চোখে আশা চলে আসে। আর তারপর পরের দিন রামু রোহিতের সাথে পুলিশ স্টেশনে যায়। সে জমিদারের ক্রূরতার ব্যাপারে এফআইআর লিখিয়ে দেয়, যার কারণে পুলিশ সঙ্গে সঙ্গে জমিদারকে ধরে জেলের ভেতরে পুরে দেয়। আর তার সাথেই রোহিতের সাহায্যে রামুর ঋণও মুক্ত হয়ে যায়।